আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাব্বি বলছি, বাউন্ডুলে রাব্বির পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার আলতাদিঘিতে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, আমি চলে এসেছি একটা দারুণ ন্যাচারাল বিউটি, একটি বড় দিঘি আলতাদিঘিতে। কিন্তু গরমে খুবই অতুষ্ট, কিছুই ভালো লাগছে না। সকালবেলা দেখলাম খুব ঠান্ডা, অথচ 10টা বাজতে বাজতে এত রোদ, এত গরম। কি করব, ভ্রমণ পিপাসু মানুষ, গরম হোক ঠান্ডা হোক চলে তো আসতেই হয়। আপনাদেরকে না দেখালে, নিজে না ঘুরলে আমি তো শান্তি পাই না। তবে এই জায়গাতে এসে আমি অনেকটা হতাশই হয়েছি। কেন হতাশ হয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যেই রাজা বা জমিদার সে এক তার রানী বায়না ধরেছিল যে সে রাজার কাছ থেকে একটা দিঘি খুঁড়ে চায় এবং অনেক বড় সড়ো স্নানের জন্য। তখন রাজা বলেছিল যে, রানী তুমি যতদূর পর্যন্ত হাঁটতে পারো হাঁটতে থাকো, এবং হাঁটতে হাঁটতে যখন তোমার পা দিয়ে রক্ত বের হবে সেই জায়গা পর্যন্ত তোমার সীমানা নির্ধারণ হবে দিঘির। তো রানী কথা শুনে মহা খুশি। সে হাঁটতে থাকলো, হাঁটতেই থাকলো, যেতেই থাকলো। কিন্তু রানী তো থামে না। রাজা তখন চিন্তায় পড়ে গেল যে এইভাবে যদি হাঁটতে থাকে কতদূর সে সীমানা করবে। তারপরে সৈনিকদের দ্বারা পাঠানো হলো তীর দিয়ে রানীর পায়ে আলতা পরিয়ে দিতে বলল তারা। সেই রাজা হুকুম দিলেন, আর তৎক্ষণাৎ কাজ। সৈনিকেরা তীরে আলতা মেখে রানীর পায়ে মেখে দিলেন, এবং সবাই বলা বলি শুরু করলো যে এই রানীর পা দিয়ে রক্ত বেরিয়েছে, রক্ত বেরিয়েছে। হ্যাঁ, তখন রানী থেমে গেছে, হাঁটা থেমে দিলেন, এবং সে থেকেই এই আলতা দিঘি নামকরণ। হ্যাঁ, কিন্তু আমি হতাশ হয়েছি এই আলতা দিঘিতে এসে। দেখুন, ধুধু প্রান্তর, কোনো পানি নেই। এক সময় নাকি পদ্ম ফুল ফুটতো, এত চমৎকার পানির পরিষ্কার ছিল, কিন্তু এটা নতুন করে খনন করার পর থেকে দিঘিতে কোনো পানি নেই। এরকম পানি ছাড়া এই দিঘি কতটুকু ভালো লাগবে। ন্যাচারালি অনেক রিচ জায়গাটা, সেটা নিয়ে সন্দেহ নেই। এই যে বনাঞ্চল এরিয়া, হ্যাঁ, বাংলাদেশ ফরেস্ট এরিয়ার মধ্যে এটা পড়েছে, এটা, এবং ডিসি কর্তৃক এটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। গরু চড়ছে দেখুন মাঠে, ছাগল গরু এগুলোই চড়াচ্ছে মানুষ। কি করবে, পানি নেই। যাই হোক, এসে যখন গেছি যতটুকু আছে সেটাই এক্সপ্লোর করি। ভিউয়ার্স, আরেকটি চমৎকার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। মানে এখানে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে দাঁড়িয়ে, এবং এই আলতা দিঘির যে এরিয়াটি, এটা একদম বর্ডার ঘেঁষা। এখান থেকে ইন্ডিয়া এই কয়েক হাত। দেখুন, রৌদ্রের খরতাপে হ্যাঁ পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছি। আসলে ভ্রমণ পিপাসু মানুষেরা রোদ, খরা, বৃষ্টি, ঝড় এগুলো কিছুই আমরা মানতে চাই না। এগুলো একটা জীবনের অংশ, ভালো লাগে। হ্যাঁ, তবে নিঃসন্দেহে পানি থাকলে এটা সৌন্দর্য অন্যরকম মাত্রা পেত, এটা নিয়ে তো সন্দেহ নেই। এটা এখন একটা ফুটবল খেলার মাঠের মতো লাগছে। এই যে এটাতে পানি থাকতো, পদ্ম ফুল থাকতো, পাড়ে এসে বসতাম। হ্যাঁ, গরু ছাগল নিশ্চয়ই তখন এতগুলো থাকতো না, তাহলে কত ভালো লাগতো আরও, তাহলে আপনারাই ভাবুন।
তবে আকাশ প্রচণ্ড নীল, সাদাগুচ্ছ কিছু মেঘের ভেলা, বড়ই সৌন্দর্য। এই যে সামান্য কিছু ড্রেনের পানির মতো দিঘিতে পানি আছে, সেগুলো পানিতে এসে বক মাছ ধরছে। কিছু জেলেকে দেখা যাচ্ছে মাছ মারছেন তারা, অনেক দূরে, ক্যামেরায় হয়তো আসছে না, আমি দেখতে পাচ্ছি। এই যে চমৎকার একটি বনাঞ্চল। যে নিচু, নামাই তো মুশকিল। দেখুন ভিউয়ার্স, এখানে চমৎকার কিছু মেহগনি গাছ, আরও কিছু ঔষধি গাছের সারিবদ্ধ চমৎকার বাগান। আনপ্যারালাল বিউটি। দেখুন মানুষের কাণ্ড। এই যে এখানে পিকনিক খেয়ে প্লেট কিভাবে ফেলাই দিয়ে রাখছে। এই হচ্ছে আমাদের বাঙালি, বাংলাদেশি। চিপসের প্যাকেট, প্লেট, কোনো কিছুই বাদ রাখেনি। প্রকৃতি কিভাবে নষ্ট করা লাগে সেটা আমাদের কাছ থেকে বিশ্ববাসী শিখবে। আসলে কবে যে চেঞ্জ হব আমরা। এগুলো দর্শক আমাদেরই জায়গা, আমাদের সৌন্দর্য বর্ধন, আমাদের মনোবিকাশ ডেভেলপ করার জন্যই আমরা এগুলাতে আসি। এগুলো প্লিজ আপনারা নষ্ট করবেন না জায়গাগুলো। এই জায়গাগুলোর খেয়াল রাখুন। হ্যাঁ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, ডাস্টবিনে করুন, ফেলুন, বা পলিথিনই করে নিয়ে চলে যান। হ্যাঁ, কিন্তু এইভাবে করেন না, প্রকৃতি নষ্ট করিয়েন না। প্রকৃতিরা রুক্ষ হয়ে কষ্ট পেয়ে সব মারা যাবে যখন, তখন মরুভূমি সৌদি আরবের মতো হয়ে যাবে, তখন আর বাংলাদেশ থাকবে না। সৌদি আরবের মতো মরুভূমিতেও তারা ফুল ফোটানোর চেষ্টা করছে সমুদ্র থেকে পানি এনে। আর আপনারা সব কিছু আল্লাহ নিজ হাতে দেওয়ার পরেও বুঝতে চাইছেন না। এক সময় বুঝবেন। দেখুন কত চমৎকার না জায়গাটা। এতক্ষণ রোদে থাকতে থাকতে এই একটি জায়গা আমার মনটা কেড়ে নিত, কারণ এখানে সারিবদ্ধ গাছের বাগান আর প্রচণ্ড সুশীতল বাতাস, ছায়া, সব কিছুই এখানে আছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা নাম কি আপনার? নাম ফয়জুদ্দিন। আপনার বাসা এখানেই? বাসা এখানে, এই আটটারই বাসা। আচ্ছা চাচা, এই দিঘিতে তো এক সময় শুনতাম অনেক পানি থাকতো, এখন না থাকার কারণ? আমরা যে খুঁড়ে মানে নিচে হয়ে গেছে, আর ওই একটা বালু মাটিটা তুলে ফেলেছে, ওই পানিটা দেবে যাচ্ছে। হ্যাঁ, পানিটা দাবি থাকো, বালুটা তুলে ফেলবে, পানি আর জমছে না। এই যে মেশিন নাড়ে দিয়ে এই যে নল দিয়ে পানি ঢুকে দিয়েছিল, তো পানি রাখছে না। এটা কি বর্ষা হলে আবার ভরবে না থাকবে না পানি তারপরেও? এই পর্যন্ত উঠবে আর কি, আবার পরে নেমে যাবে। পরে নামে যাবে। তাহলে পানি ধরে রাখার তো ব্যবস্থা নাই বললেই চলে। না, মানে আটকা যাবে না তো, আগের মতো আর হবে না। না, আগের মতো হবে না। আপনাদের কতদিন ধরে বসতি এখানে? অনেকই হয়ে যাবে, প্রায় 40-50 বছর। তাহলে আপনাদের দাদারাও এই দিঘি দেখেছে, বা তারাও জানে এই দিঘি দাদা আমার দাদারা দেখেনি, বাপেরা দেখেছে। ও, তার আগে ছিল না তখন? না, হুম, ছোটবেলা আছে, অত বলতে পারবো না আচ্ছা। খবর। এখানে কি অতিথি পাখি শীতের সময় আসে? পাখি খুব আসে, ভরে যায়, ভরে কিন্তু এখন যায়। এই যে যেতে মাটি কাটে,
কাজে জল এই চতুর্দিকে তো অনেক গাছপালা ছিল, এই গাছপালাগুলো কি কেটে ফেলছে? কাজ করে দিল বাগান। হ্যাঁ, অনেক সুন্দর বাগান ছিল। হ্যাঁ, এই যে এই রাস্তার ধার দিয়েই তো ছিল মনে হয়। হ্যাঁ, এই দুধারি বাগান ফরেস্টটা লাগাইছিল। এটা তো রাস্তাটা মানে আগেই সুন্দর দেখা যায় তো বেশি। আর একজন বেড়া কুয়া করেছিল শিয়ার ঠান্ডা আসলো। এখন তো পরিস্থিতি আর নাই, গাড়ি করে শেষে রাস্তা বানাইছে। আগে রাস্তা ছিল না। না যাওয়াটা মনে করে তা ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। আসি, দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনি সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, গরমে অতিষ্ঠ হয়ে কোক খাচ্ছি, কোকা কোলা। হাঁটতে হাঁটতেই এই দোকানটি পেয়ে গেলাম। চমৎকারভাবে সাজানো একটি ওপেন স্পেসে এই দোকানটি। এখানে ভাত নাস্তা সবই পাওয়া যায় এবং ঠান্ডা পানীয়। আপনাদেরকে দেখাই কি কি আইটেম এখানে পাওয়া যায়। এই যে দেখুন, বিভিন্ন বাচ্চাদের খেলনা, পুতুল, বিভিন্ন ঘর সাজার ফুল, সব কিছু, এভরিথিং, বাচ্চাদের খেলনা। দারুণ। আর এখানে আবার ফুচকা মুড়ি মাখার ব্যবস্থাও আছে। চমৎকার না? এই খরতাপ রৌদ্রে এই দোকানটি আপনার জন্য আশ্রয় হতে পারে। ভিউয়ার্স দেখুন, এখানে বেশ কিছু কফি হাউস, ফুচকা, ভাতের দোকান, এগুলোর পসরা সাজানো। আদা দিঘির মুখে এটা ঢোকার এক পর্যায়ে পড়ে। এই রাস্তাটা সোজা বনের দিকে চলে গেছে। আর পাশেই দেখুন সুউচ্চ ওয়াচ টাওয়ার। এখান থেকে আশেপাশের সৌন্দর্য উপভোগ করা যায়। চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক। জানি না কত দূর উঠতে পারবো, চেষ্টা করি। এই দারুণ ওয়াচ টাওয়ারটি উপর থেকে একটু ড্রোন শট নেওয়া যায় নাকি না দেখি। ভিউয়ার্স দেখুন, চমৎকার ল্যান্ডস্কেপ এবং এই ওয়াচ টাওয়ারের একটি টপ পয়েন্ট থেকে ড্রোন শট ভিউ নেওয়া যাচ্ছে এবং চতুর্দিকে এখানে ফরেস্ট এরিয়া, সমস্ত দিকেই বনাঞ্চল। বনাঞ্চল ছাড়া এখানে কিছুই নেই এবং দিঘিতে পানি নেই, ইতিমধ্যে আমি বলেছি। আরও দুইটা পিক আছে, আমার এত দূর ওঠা সম্ভব হচ্ছে না, আমি এ পর্যন্তই উঠলাম এবং এখান থেকে নয়নাভিরাম দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি। কেবল আনো ভাই মই এদিকে দেখাও, এদিকে এই পাশে ঘুরো, অনেকে ছবি তুলছেন এখানে। মাত্র ভিউয়ার্স দেখুন এই জায়গার সৌন্দর্য। এটা আলতা দিঘি যাওয়ার পথে এবং আমার কাছে
আলতা দিঘির চেয়েও এই যাওয়ার পথের যে চমৎকার বন বিভাগের বৈচিত্র্য, বাংলাদেশের যে বৈচিত্র্য, এটা চমৎকারভাবে ধরা পড়েছে আমার ক্যামেরায় এবং আমি অভিভূত এই সৌন্দর্য দেখে, এই বাগান দেখে, এই জঙ্গল দেখে। আলতা দিঘির চেয়েও আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। তো যেতে যেতে একটি কথাই বলতে চাই যে চলার শেষ নেই, বেড়ানোরও শেষ নেই, ঘোরারও শেষ নেই। নতুন জায়গা, নতুন কোনো গল্প নিয়ে আবার আমি হাজির হব। সে পর্যন্ত টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। বাউন্ডারি রাব্বি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।